স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আমরা দিনের শুরুতে যেমনটা দেখছিলাম যে লেনদেনের গতি যেইভাবে ছিল কিন্তু সেভাবে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়নি। যদিও ৩৬২ কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে, যেখানে গত কার্যদিবসে ২৬৭ কোটি টাকার মতো লেনদেন ছিল, সেখান থেকে ১০০ কোটি টাকারও বেশি লেনদেনের পরিমাণ বাড়লেও আমরা দিনের শুরুর যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের আজকে সমাপ্তি হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদিও আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে এবং দিন শেষে যদি আমি বলি যে একটু সূচকের অবস্থানও পজিটিভ ছিল, আমরা একটু সূচকের অবস্থানটি আপনাদের দেখিয়ে দিব অবশ্যই। এবং আমি কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে আজকে সবগুলো সূচকের অবস্থান পজিটিভ ছিল এবং দিন শেষে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়েছে। ৩৬২ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। চলুন আমরা দেখে নিই যে আজকে দিন শেষে ডিএসসির সূচকের কি অবস্থান রয়েছে, চলুন আমরা দেখে নিই। দর্শক, আমরা সূচকের জন্য অপেক্ষা করছি, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটির জন্য আমরা অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচকটি ৩৩ পয়েন্টের মতো বেড়ে লেনদেন শেষ করেছে ৪,৯০৬ পয়েন্টে অবস্থান করছে এই সূচকটি। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে আমরা দেখব যে কয়টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং কয়টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে, সেই চিত্রটিও আপনাদের দেখিয়ে দিব। চলুন আমরা দেখে নিই যে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটা কেমন রয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানে। আমি কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদের বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু শেয়ারের দর বেড়েছে। ২৯৮টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর আজকে বেড়েছে, সেখানে দর হারিয়েছে ৫১টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে ৪২টি। এবং মোট লেনদেন হয়েছে সারাদিন জুড়ে, সেটিও চলুন দেখে নিই আমরা। মোট লেনদেন হয়েছে ৩৬২ কোটি টাকারও কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ৩৬৪ কোটি টাকা লেনদেন হয়েছে সারাদিন জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সেক্টরাইজ লেনদেনের মধ্যেও যেমনটা দেখছিলাম যে আজকে টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর যাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে, তিনটি সেক্টরের সবচেয়ে ভালো লেনদেন হয়েছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে আমরা কথা বলবো পুঁজিবাজার নিয়ে। চলুন আমরা অতিথির সঙ্গে যুক্ত হই। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আজকে আসলে বাজারের দিনের শুরুটা যেমন ছিল, সবগুলো সূচক পজিটিভ ছিল, টার্নওভারও বেশ ভালো একটা গতিই দেখছিলাম আমরা হয়তো ভাবছিলাম যে আজকে লেনদেনের গতিও বেশ ভালো দিকেই যাবে। তো এটা আসলে কোন দিকে যাচ্ছে? আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনকে ঘিরে বাজারে রয়েছে অস্থিরতা। এটা আসলে আমার কথা না, এটা পুঁজিবাজার বিশ্লেষক যারা আছেন, এই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট রিলেটেড যারা আছেন তাদের সকলেরই কথা। আপনার কি মনে হচ্ছে? ঠিক আছে, এটা নট অনলি দা স্প্যাক্ট অফ বাংলাদেশ, এটা বিশ্বব্যাপী নির্বাচন যখন আসে তখন মানুষ একটা স্প্যাক্ট করে যে কারা আসতেছে, কি সরকার আসতেছে, তাদের পলিসি কি হবে, এটার উপর কিন্তু পুঁজিবাজার ডিপেন্ড করে। সেই ধরেন আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প যখন আসলো মার্কেট অনেক জাম করেছে, যখন সে আবার পলিসি নিয়েছে আবার বাজার পড়ে গেছে। তো এই যে যেই সরকার আসতেছে তাদের যে অর্থনৈতিক পলিসি এবং ট্যাক্সেশন পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি, এদের এই পলিসির উপর ডিপেন্ড করে আসলে একটা দেশের শেয়ার বাজারে এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে। অবশ্যই নির্বাচনের শিডিউলকে ঘুরে বাজারে কিছুটা নড়চড় বা উন্মোদনা দেখা যাচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে যে অনেক, জি বলুন। এখানে বাজার, এই নির্বাচনের ইস্যুটা বাজারের জন্য ভাইটাল, ইকোনমিক্যাল সেক্টরের জন্য ভাইটাল, এজ ওয়েল এজ আদার যে আমাদের ব্যবসা বাণিজ্য সবার জন্য ভাইটাল। সুতরাং এটা যদি আগায় বাজারে একটা পজিটিভ দিকে যাবে, এটা আমাদের বিশ্বাস। জি, কিন্তু অনেকেই বলেন যে আসলে বাজার এখন যে পর্যায়ে নেমেছে, তো সেখান থেকে এই সময়টাই হচ্ছে বিনিয়োগের উপযোগী একটা সময়। তাহলে আসলে সাধারণ বিনিয়োগকারীরা কি এই বাজারে বিনিয়োগ করতে পারে? না, বিনিয়োগকারীরা অবশ্যই সবসময় বিনিয়োগ করতে পারে, তবে এখন একটু ভালো সময় আসছে, এটা সত্য। নতুন বিনিয়োগকারী যারা আসবে তারা ভালো অপরচুনিটি পাবে, কিন্তু তাদেরকে সব শেয়ার না, শেয়ার সিলেক্ট করে বিনিয়োগ করতে হবে। যেসব শেয়ারে ইল্ড বেশি, যেসব শেয়ারে ডিভিডেন্ড ভালো আসবে এবং ওই সেক্টরে গ্রোথ যাদের আছে সেটা, সব শেয়ার যেসব নামে সব সর্বোচ্চ কোম্পানি, যাদেরকে ধরেন প্রোডাকশন নাই, অপারেশন নাই, বা কামিং টাইমে চেঞ্জিং এর কোনো পসিবিলিটি নাই, সেখানে আবার বিনিয়োগ করলে এটা ক্ষতি হবে। কারণ কিছু শেয়ার আছে যখন বাজার খারাপ থাকে তখন এই জাং শেয়ার গুলাকে
একটা শ্রেণী এটা নিয়ে খেলাধুলা করতে চায়, সেখানে আবার বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হতে পারে। যে পরে এক্সাম্পল দেখেন, যেমন ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের রিফর্ম হচ্ছে, বা আন্ডার ওয়ে টু বি রিফর্ম, ফাইন্যান্সিয়াল সেক্টরে হচ্ছে। তো এই বিষয়গুলোকে আসলে কনসিডার করলে পরবর্তী আউটকাম যা আসবে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা। আর ব্যবসার গতিশীলতা যখন বাড়বে, পুঁজিবাজারও ভালো হবে। ঠিক আছে, আপনার কথাটাই আমি ধরে নিলাম যে আসলে বাজারে দেখে শুনে তারপর বিনিয়োগ করতে হবে, এবং আপনি ব্যাংকিং সেক্টরের একটা এক্সাম্পলও দিলেন যে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের যে একটা এক্সাম্পল দিলেন, সদ্য যে অবসায়ন হলো 9টি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানের 9টি প্রতিষ্ঠান। তো সেখানে যদি ব্যাংকিং সেক্টরকে আপনি বলেন যে এখানেও দেখে শুনে বুঝে আমাদের বিনিয়োগ করতে হবে, ব্যাংকিং সেক্টর, এরপরে আর্থিক প্রতিষ্ঠান, আমাদের ব্যাংকিং সেক্টরকেই পুঁজিবাজারের প্রাণ বলা হয়। তো এই সেক্টরের অবস্থা যদি এরকম হয়, তাহলে আসলে কি দেখে করবে, যেখানে এই 5টি প্রতিষ্ঠানের কিন্তু এনএভি পজিটিভ ছিল, এবং বাকি স্টেটমেন্ট যদি বলেন সেটা কিন্তু বিনিয়োগ করার মতোই ছিল, তাহলে আসলে কি দেখে করবে? এটা অবশ্যই সত্য কথা এবং গ্রহণযোগ্য ব্যাপার। একটা শ্রেণীর বিনিয়োগকারী, যারা বড় বড় বিনিয়োগকারী, একটা শ্রেণী ছিল যারা শেয়ার বাজারে খুব বেশি ডেলি ট্রেড করে না, ওনারা ব্যাংকের শেয়ারকে খুব পছন্দ করতো, কারণ প্রতি বছর একটা ভালো ডিভিডেন্ড দিতেন। আমি অনেক বিনিয়োগকারীকে জানি যারা ইন্টারেস্ট বেসকে পছন্দ করে না, তারা ব্যাংকের ডিভিডেন্ড, অন্যান্য ডিভিডেন্ডটাকে পছন্দ করতো। কিন্তু যারা দেখা গেছে এখানে দুটা, আমাদের আগে যারা ব্যাংকে চালাইছে, পরিচালনা করছে, অ্যাজ ওয়েল এজ ব্যাংকে যারা আমরা কাজ করেছি, এই দুটা শ্রেণী যখন এক হয়ে গেছে, এখানে যখন গভর্নেন্স ফেল করেছে, ধরেন চেকার মেকার, আমরা কমার্শিয়াল ভাষা বলে, একজন চেক করে আর একজন মেক করে তারপর একটা ট্রানজাকশন হয়, দুইটাই যখন ফেল করছে এবং ফান্ড ডাইভার্সিফিকেশন হয়ে গেছে, সুতরাং ব্যাংকে একটা বড় ধরনের হিট হয়েছে। এই হিটের কারণে এখন রিফর্ম শুরু হয়েছে। রিফর্ম করতে যায় সবচেয়ে খারাপ করেছে কি, দেশে যখন এই বিভিন্ন জিনিসগুলা লোড নেওয়ার মতো অর্থনৈতিক গতিশীলতা নেই, তখন কিছু সার্কুলার দিল, ক্লাসিফিকেশনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে আসলো। আগে যেটা রিল্যাক্স ছিল, এটা যখন নিয়ে আসছে তখন ব্যাংকগুলার ক্লাসিফিকেশন, ওই সার্কুলারকে কমপ্লায়েন্স করতে যায় ক্লাসিফিকেশন হিউজ বেড়ে গেছে। আমি গত সপ্তাহে দেখলাম বাংলাদেশ ব্যাংক আবার একটা সার্কুলার দিয়েছে এবং বলছে যে গত নীতি সহায়তা আবার বাড়ানোর জন্য, যে জুন এন্ডিং যারা ক্লাসিফিকেশন ছিল তাদেরকে বাদ দিয়ে সেপ্টেম্বর এন্ডিং পর্যন্ত এনে এটাকে আবার রিশিডিউল করে ব্যবসায়ীদেরকেও 2 বছর মোটারিয়াম পিরিয়ড দিয়ে, মানে গ্রেস পিরিয়ড দিয়ে, একটা 10 বছর মেয়াদি ফ্যাসিলিটি দিয়ে লোন গুলাকে ঠিক করা এবং ব্যবসায়ীকে রিঅর্গানাইজ করা। সেটা করলে হয়তো ব্যাংকিং সেক্টর অনেকখানি রুম পাবে। রুম পাইলে হয়তো এই জায়গাটা আবার লোন টোন বাড়তে পারে, প্রাইভেট ক্রেডিটটা বাড়তে পারে। এই জায়গাটাতে বাংলাদেশ ব্যাংক হয়তো এখন টেনশন দিয়েছে। এটা এটা কি যদি আরেকটু পুঁজিবাজারের উপরে রিল্যাক্স কোনো করে, ইফেক্ট পড়তে পারে? অবশ্যই এফেক্ট করবে। যেমন ধরেন পরের কোয়ার্টারে যারা দেন এদেরকে ক্লাসিফিকেশনে নিয়ে আসছে, এখন যখন এদেরকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে রিশিডিউল করবে, তাহলে অনেক ব্যাংকের প্রফিট কিন্তু অ্যাডব্যাক হবে। অ্যাডব্যাক করলে ব্যাংকগুলোর অবস্থা কিছুটা ভালো হবে এবং ক্লাসিফিকেশন রেটটা কমে যাবে। কমে গেলে তাদের যে ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন এটা বাড়বে। যেমন অনেকগুলা ব্যাংক আছে যাদের এলসি ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো এখন নিচ্ছে না, কারণ যখনই নিচ্ছে না, তাদের যারা পার্টি আছে, যারা পুঁজিবাজার লিস্টেড, এরা কিন্তু ঠিক মতো র মেটেরিয়াল আনতে পারতেছে না। যদিও আনতে যায়, আরেকটা ব্যাংকের অ্যাড কনফার্মেশন লাগে, তখন তাদের খরচ বেড়ে যায়, বা তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারতেছে না এক্সিস্টিং ব্যাংকগুলা। এইসব জিনিসগুলা যদি আবার রিভিজিট করে, তখন কিন্তু এখানে কিছুটা রিল্যাক্স হবে এবং ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে। ইফ ডুইং বিজনেস ইজ ফাস্টলি মুভেবল, দেন পুঁজিবাজার উইল মুভ। জি। আর আপনি কিছুক্ষণ আগে 8টি প্রতিষ্ঠানের কথা বলছিলেন, এই যে অবসায়নের বিষয়ে, যেটি 9টি প্রতিষ্ঠানের মধ্যে 8টি প্রতিষ্ঠান পুঁজিবাজার কেন্দ্রিক এবং হিউজ পরিমাণ হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে। তো আপনার কাছে কি এমন কোনো সিদ্ধান্ত আছে, সিদ্ধান্ত না, আপনার কাছে এমন কোনো অপিনিয়ন আছে যেটা আসলে এভাবে সাজালে বা এই ধরনের সিদ্ধান্ত নিলে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা হলে উপকৃত হবেন? আমার মতে, ধরেন যেহেতু সরকার ট্যাক্স মানি দিয়ে যারা ডিপোজিটার, তাদেরকে তাদেরকে ফান্ডিং করতেছে, তাদেরকে টাকা ফিরে দেওয়ার চিন্তা করতেছে। পুঁজিবাজারের একটা অংশ কিন্তু আমানতকারীদের মতোই, এরা কিন্তু শেয়ার কিনে রাখছে ডিভিডেন্ড পাওয়ার জন্য, ক্যাপিটালের সাপ্লাই দিয়েছে। এখন জি। এটা যদি ইন্টারন্যাশনাল প্র্যাকটিস না, অ্যাকাউন্টিং প্র্যাকটিস না, ওনার্সকে কোনো ব্যবসায় লুজ করলে ওনার্সকে সেখানে পয়সা দেওয়া, মানে তারা হচ্ছে ইকুইটি ক্যাটাগরির লোক, তাদের সাধারণত ডি পর্যন্ত যে কম্পেনসেশন করে, এ বি সি ডি, এ হচ্ছে ফুললি সিকিউর,
বি হচ্ছে পার্টিসিকু, সি হচ্ছে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর, ডি হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার, দেন হচ্ছে ইকুইটি হোল্ডার। তো সাধারণত যখন কোনো ব্যাংক কোলাপস করে, ইন্টারন্যাশনালি কোলাপস করে, এটা বিক্রি টিক্রি করে যেটা পায় সেটার উপরে ই হোল্ডারকে দেওয়া হয়। যেহেতু আমাদের এখানে কোনো প্রসেসে প্রপারলি ফলো আপ করে নেই, তাদের পারমিশন নেওয়া হয় নাই, তাদেরকে কিছুই করা হয়নি। সুতরাং সরকারের উচিত যাদেরকে ইকুইটি হোল্ডারদের একটা অংশ ক্ষতিপূরণ করা, কারণ এখানে সরকারের যেমন ব্যর্থতা ছিল, সুপারভাইজারি ল্যাপসেস ছিল সরকারের, এজ ওয়েল এজ যারা বুক চালাচ্ছে তাদেরও ব্যর্থতা ছিল, এবং যারা চাকরি করে এখান থেকে বেতন নিছে তারাও তাদের কর্মটা ঠিক মতো করে নাই, এবং কাউকে ঠিক মতো পানিশ করতেছে না, মাত্র ইকুইটি হোল্ডার যারা, তাদেরকে পানিশমেন্ট দেওয়া এটা ঠিক হবে না। সুতরাং তাদের জন্য একটা কম্পেনসেশন রাখা উচিত। ইন এডিশন টু দ্যাট, লিজিং ব্যবসাটা নিয়ে যদি বলতে হয়, বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল আরো 6, 7, 8 বছর আগ থেকে লিজিং এর এগুলাকে ঠিক করা। কেন ঠিক করা? কারণ লিজিং এ যে ব্যবসা করে, ব্যাংক বসে ব্যবসা করে, ব্যাংকে যদি কাউন্টার হয়েছে লিজিং এ যাবে না। সুতরাং লিজিং এই ব্যবসা সাস্টেইন করবেন। লিজিং কে সাস্টেইন করতে হলে অকর্ডিং লিজে যেতে হবে, এসএমই তে যেতে হবে, আদার প্রোডাক্টে যেতে হবে, এবং তাদেরকে ফান্ডিং করতে হবে। আগে যে গতানুগতিক লিজিং, এই অবস্থা কেউ করতে পারবে না। লিজিং এ যত ব্যবসা করতো সব ব্যবসা ব্যাংকই করে, ব্যাংকের কাউন্টার আছে, ব্যাংকের ডুইং কস্ট অনেক কমে যায়, ফান্ড কস্ট কমে যায়। তো সুতরাং লিজিং তো টিকবে না। একটা লোক যদি কম রেটে পায় সে তো ফার্স্টে ব্যাংকে যাবে। লিজিং এ তো হাই রেট, কারণ লিজিং ব্যাংক থেকে এফডিআর নিয়ে মানুষকে ফান্ডিং করে, আর মানুষের তো সেরকম ট্রাস্টওয়ার্দিনেস নেই লিজিং এর প্রতি। সুতরাং একটা পলিসিগত চেঞ্জ করতে হবে, মেটিকুলাসলি চেঞ্জ করতে হবে। জি জি, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে বিনিয়োগকারীদের হচ্ছে কম্পেনসেট করার হচ্ছে কিছুটা হলেও জায়গা আছে এবং এটা হ্যাঁ, চাইলে সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা গল্পের সদিচ্ছার। মধ্যে একজনকে পানিশমেন্ট দিতে পারেন না। জি আপনি দোষ করছে এখানে কয়েকজন অডিটর আছে, আমি নিজে অডিটর, অডিটরের ইনভলভমেন্ট আছে এখানে, বোর্ড অফ ডিরেক্টরস এর ইনভলভমেন্ট আছে, এক্সিকিউটিভ কমিটির ইনভলভমেন্ট আছে, এমপ্লয়ীদের ইনভলভমেন্ট আছে, এবং বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি অ্যাক্সেস আছে। সুতরাং কেউই কি সব পার পেয়ে যাচ্ছে? যারা নিরীহ বিনিয়োগকারী, ইকুইটি হোল্ডার, তাদেরকে তো দিতে হবে না, ঠিক আছে? যারা স্পন্সর এগুলা প্রস্তুত করছে তাদেরকে তো আপনি ডিলেট করবেন, প্রফিট করবেন, কিন্তু জেনারেল বিনিয়োগকারীদের অন্তত অ্যাটলিস্ট কিছু আপনাকে করতে হবে। কিন্তু আপনি প্রপার ওয়েতে না যাই, আপনি কিছু সিম্পথিক হয়ে জনপ্রিয়তার জন্য কিছু প্রসেস নিয়েছেন, সেই প্রসেসের মধ্যে তাদেরকে রাখতে হবে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেককে তার জায়গা থেকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাহলে হয়তো কিছুটা হলেও এই জায়গা অবশ্যই, থেকে। জি অবশ্যই জবাবদিহিতা আনতে হবে, এবং যারা, যেসব এমপ্লয়ি যারা এক্সিকিউটিভ কমিটিতে ছিল, ক্রেডিট কমিটিতে ছিল, এসব লোন দিয়েছে, যারা যেসব ব্রাঞ্চ ম্যানেজার এগুলো প্রসেস করেছে, আমার এখন বলতে আমার চাকরি, একটা দুইটা কেস চাকরি বাঁচানোর জন্য 1700 কেস করেছে, তারা এই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, এবং তারা আলটিমেট বেনিফিশিয়ারি, তারা তো আইনের আওতায়, শাস্তির আওতায় আনতে হবে। পুরো ব্যাংকিং সেক্টর যদি ধসে যায়, বাংলাদেশের অর্থনীতি টিকবে না। জি, এই আপনাকে বাংলাদেশের অনেক অর্থনীতি ধন্যবাদ। যে কষ্ট হয়েছে। জি, জি, অনেক একুশে অনেক বিশেষ করে ধন্যবাদ। ধন্যবাদ, ইংলিশটার ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।